পড়েছে, না ভোট কোথায় পড়েছে আলাদা করতে হবে, এবং তারপর মার্কা অনুযায়ী সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করতে হবে। এই এত গোনার কাজ, এই পরিমাণ আলাদা আলাদা গণনার কাজ যারা গণনা করবেন, যেসব নির্বাচনী কর্মকর্তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, তাদেরকে করতে হবে। এই পরিস্থিতিতে সময় যদি বেশি লেগে যায় তাহলে কি আসলে প্রার্থীরা সহ্য করবেন, বিশ্বাস ধরে রাখতে পারবেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে দেওয়া হবে না বিপক্ষে দেওয়া হবে এই নিয়ে আলাপ চলছে। নারীর স্বাধীনতার পক্ষে দেওয়া হবে নাকি নারীর স্বাধীনতার বিপক্ষে ভোট চলে যাবে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এমন নানা আলাপ তোলা হচ্ছে বটে। এবং আরেক দল 17 বছর পর বাংলাদেশের মানুষ প্রথম ভোট দিতে পারছে এসব বলে ভোটকে দারুণভাবে বিশেষ করবার চেষ্টা করছে বটে। তবে এই ভোট সবচেয়ে বিশেষ এ কারণে যে এর যে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী আর বিএনপি, এর আগে যে নির্বাচনে এ দুটো দল একসঙ্গে অংশ নিয়েছিল 2018 সালের নির্বাচন, সে নির্বাচনেও দল দুটো একই জোট থেকে নির্বাচন করেছিল এবং সেবার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রীতিমতো ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই দল দুটো দশকের পর দশক ধরে একসাথে রাজনীতি করেছে, আন্দোলন করেছে এবং 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করে বাংলাদেশে ক্ষমতাসীন ছিল। কাজেই এরকম মিত্র দুটো দল যে তাদের নির্বাচনটিকে, তাদের অংশগ্রহণ করা এই নির্বাচনটিকে ভাগাভাগির নির্বাচনের একটা রূপ থেকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরিণত করার সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে চেষ্টায় তারা সফল হচ্ছে কিনা সেটা প্রথমত বোঝা যাবে ভোটার অংশগ্রহণ দিয়ে। মানে সারা বাংলাদেশে ভোটাররা কি দলে দলে বেরিয়ে ভোট দেয় কিনা, সরকার একটা সময় পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্ত গণভোটের প্রচারণাও চালিয়েছে এবং এ ভোট এ কারণেও বিশেষ, শুধুমাত্র দুটো রাজনৈতিক মিত্র দল তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়েছে এই নির্বাচনে তাই নয়, এই নির্বাচনে সংসদ নির্বাচন আর গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। কাজেই একই সঙ্গে ব্যালট বাক্সে গোলাপি ব্যালটে সিল মেরে ফেলতে হবে যে ব্যালট বাক্সে, সেই একই ব্যালট বাক্সে সাদা ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পছন্দ করে ওই একই ব্যালট বাক্সে ফেলবেন ভোটারেরা। ভোটারদের জন্য কাজটাও বেশ জটিল। এর মধ্যে সারা বাংলাদেশ জুড়ে যে পরিমাণ সহিংসতা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে, সরকার বলেছে এই সহিংসতা অন্যবারের তুলনায় কম, কিন্তু ওসমান হাদির মৃত্যু থেকে শুরু করে এখন পর্যন্ত যে অস্ত্রবাজির ঘটনা ঘটেছে, এরপর এখনো পুলিশ নির্বাচন কমিশনই বলছে যে অন্তত 9 শতাধিক হারিয়ে যাওয়া অস্ত্র 2024-এর জুলাই আগস্টের এখনো পাওয়া যাচ্ছে না। বিএনপির তরফে বলা হচ্ছে তারা জানে তাদের প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী নাকি ব্যাপক পরিমাণ লাঠি সোটা দেশীয় অস্ত্র জড়ো করেছে এবং তারা বলছে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে তারা। অন্যদিকে দেখেন এই বিএনপি আরেকটা যে অভিযোগ গুরুতরভাবে নিয়ে এসেছে সেটা হচ্ছে তারা বলছে প্রচুর পরিমাণ বোরখা আর নেকাব তৈরি হচ্ছে এবং তৈরি হয়েছে, বিতরণ হয়েছে, কাজে নারী ভোটাররা বিপুল পরিমাণে বোরখা নেকাব পরে এসে তারা নাকি জাল ভোট দেবেন। মানে দুই দলের অবিশ্বাসের অবস্থাটা এমন। আর বিএনপির একজন শীর্ষস্থানীয় পরিচিত মুখ সিলেটের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি এবার সিলেটে এমপি পদপ্রার্থী, তিনি রীতিমতো দাবি করে বসেছেন নারী ভোটারদেরকে নাকি বোরখা নিকাব খুলিয়ে তারপর ভোট দিতে হবে। এই হচ্ছে অবস্থা। আর তখন জাতিসংঘ এসে দাবি করেছে যে বাংলাদেশে যাতে এবারের ভোটে নারী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এখন নারী ভোটাররা কি সত্যি দলে দলে ভোট দিতে যাবেন? সাধারণ মানুষ কি সত্যি দলে দলে ভোট দিতে যাবেন? বাঁশের লাঠি আছে, দেশীয় অস্ত্র শস্ত্র জড়ো হয়েছে, প্রচুর অস্ত্র এখনো উদ্ধার করা যায় নাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায় নাই, কিংবা নারীদেরকে বোরখা বা নিকাবের নিচে থাকলে জাল ভোটদাতা বলে সন্দেহ করা হবে। এরপরেও কি সাধারণ মানুষ সত্যি উৎসবের মতো ভোট দিতে
যাবেন। আবার দেখেন ভোটের আগের দিন কি চমকপ্রদ এক ঘটনা ঘটে গেল। ভোটের আগের দিন বিমানবন্দরে, সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলার আমির ধরা পড়লেন প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে। প্রথমে জানা গেল 50 লক্ষ টাকা, মানে অর্ধ কোটি টাকা নিয়ে ধরা পড়েছেন। তারপর প্রথম আলো সহ পত্রপত্রিকাগুলো পুলিশের বরাতে খবর দিতে থাকলো যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছে 74 লাখ টাকা পাওয়া গেছে। এখন এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে তিনি নির্বাচনের আগের দিন, মানে যখন সব বন্ধ, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত সবকিছু বন্ধ, তিনি কেন এত পরিমাণ টাকা নিয়ে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন? বিএনপির তরফে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে এই বিষয়টিকে হালকা করে দেখার কোনো উপায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী বলছে এটা একটা অপপ্রচার। কারণ শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন যে ঠাকুরগাঁও জামায়াতের আমিরকে টাকা বহনে অনাপত্তি পত্র দিয়েছিল কাস্টমস। কাজেই নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে জামায়াতে ইসলামী হোক বা যে কেউ হোক, তারা কি টাকা বহন করতে পারবে কিনা কিংবা কি পরিমাণ টাকা বহন করবে, এর পুরোটাই নির্ভর করে টাকাটা বৈধ কিনা। মানে নির্বাচনের আগে বৈধ অর্থ হলে কোনো ব্যক্তির সেই অর্থ পরিবহনে কোনো অসুবিধা নাই। আর রীতিমতো বিমানবন্দর থেকে বলা হচ্ছে কাস্টমসের অনাপত্তি পত্র ছিল জামায়াতের আমিরের। তাহলে সেনাবাহিনীর সূত্র অনুযায়ী নাকি, সেনা গোয়েন্দা সূত্রে জানতে পেরে নাকি অভিযান চালিয়ে পুলিশ সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে ঠাকুরগাঁর এই জামায়াতের আমিরকে ধরে ফেললো। ভাবেন তো, মানে ওনার কাছে অনাপত্তি পত্র আছে প্রশাসনের এক অংশের, আবার সেনা গোয়েন্দাদের সূত্র থেকে খবর পেয়ে যে জামায়াতের ঠাকুরগাঁর আমির এত টাকা নিয়ে যাচ্ছেন, পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে ফেললো। সারা বাংলাদেশে দাবানলের মতো সে খবর ছড়িয়ে পড়লো। লাখ লাখ টাকা নিয়ে জামায়াতে ইসলামী ছড়াতে জামায়াতে ইসলামীর এক নেতা নিয়ে যাচ্ছেন এবং হাতে নাতে ধরা পড়েছেন। বিএনপি সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানিয়ে ফেললো, অথচ জামায়াতে ইসলামীর তরফে এবং প্রশাসনের তরফে বলা হচ্ছে তারা বৈধ পথে অনাপত্তি পত্র নিয়ে নিয়ম মেনে এই টাকা পরিবহন করছিল। তাহলে ভোটের দিনে এমন যদি একটা কোনো ঘটনা ঘটে যায়, ভোটের দিনে এমন খবর যদি ছড়িয়ে পড়ে কোনো একটি বিশেষ আসন সম্পর্কে, সে আসনে যেই প্রার্থী, যেই রাজনৈতিক দলের প্রার্থী শক্তিশালী অবস্থানে থাকবেন তার কর্মী বাহিনী নিয়ে, সেই প্রার্থী তো এ ধরনের খবরের পর আসলে কিছুতেই সহ্য করবেন না এবং এক রকমের যে ধরনের ক্ষোভ তাতে ছড়িয়ে পড়বে, তাতে ফলাফল যদি শক্তিশালী প্রার্থীর বিপক্ষে যায় তাহলে কি তার কর্মীরা সেটা মেনে নেবেন? তার কর্মীরা কি সত্যি ওই ভোট কেন্দ্রের, ওই অঞ্চলের, ওই আসনের ফলাফল মেনে নিতে রাজি হবেন, নাকি তারা তখন ব্যাপকভাবে বিশৃঙ্খলা এবং সহিংসতায় জড়িয়ে পড়বেন? দেখেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আজকে কি ঘটতে যাচ্ছে সেটা ভাবতে গেলে দেখেন ক্রমাগতভাবে তারেক রহমান সকল জেলায় জেলায় গিয়ে তার যত যত জনসভা সবখানে কি বলেছেন? তিনি গিয়ে বলেছেন তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে চলে এসে ভোট কেন্দ্রের সামনে ফজর পড়তে হবে এবং ফজর পড়ে একেবারে ভোট গ্রহণ শেষে, ভোট গণনা শেষে ভোটের ফলাফল হাতে নিয়ে তবে বাড়ি ফিরতে হবে। এবার ওই যে গোলাপি ব্যালট, সাদা ব্যালট সব নাকি এক ব্যালট বাক্সে ভরা হবে এবং এই গণনার কাজটা তো ম্যানুয়ালি করতে হবে। এক একটা ভোট কেন্দ্রে আপনি ভাবেন যে বাক্স উল্টাতে হবে, ব্যালট বাক্স, তারপর গোলাপি ব্যালট সাদা ব্যালট আলাদা করতে হবে, এরপর গোলাপি ব্যালটে হ্যাঁ ভোট কোথায় পড়েছে, না ভোট কোথায় পড়েছে আলাদা করতে হবে এবং তারপর মার্কা অনুযায়ী সংসদ নির্বাচনের ব্যালটগুলো আলাদা করতে হবে। এই এত গণনার কাজ, এই পরিমাণ আলাদা আলাদা গণনার কাজ যারা গণনা করবেন, যেসব নির্বাচনী কর্মকর্তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে, তাদেরকে করতে হবে। এই পরিস্থিতিতে সময় যদি বেশি লেগে যায় তাহলে কি আসলে প্রার্থীরা সহ্য করবেন? বিশ্বাস ধরে রাখতে পারবেন যে ভোট কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা এই যে অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি সময় নিয়ে যে ভোট গণনা করছেন, সেই ভোট গণনা সত্যি নিরপেক্ষভাবে হচ্ছে এবং সত্যি তারা ভোট গণনাই করছেন, তারা সেখানে কোনো তাদের গণভোটের পার্সেন্টেজ বাড়াতে কোনো জাল ভোটের ব্যবস্থা করছেন না, আলাদা ব্যালটের ব্যবস্থা করছেন না। তারপর ভাবেন গণ
গণভোটের ব্যালটের সংখ্যার সাথে গণভোটের ব্যালটে আবার এবার কোনো ক্রমিক দেওয়া হয় নাই, তাহলে গণভোটের ব্যালটের সংখ্যার সাথে যদি ভোট গণনা শেষে দেখা যায় সাধারণ নির্বাচনে যে পরিমাণ ব্যালট পড়েছে তার সাথে একটা গড়মিল আছে, তখন কি হবে? তখন নির্বাচনী কর্মকর্তারাই বা কি করবেন? আর তারা যখন ওই ফলাফল বলবেন তখন কি এটা পোলিং এজেন্টরা মেনে নেবেন? বাইরে যারা অপেক্ষমান থাকবেন নেতার কথায় ভোটের ফলাফল বুঝে নিতে, তারা কি এটা মেনে নেবেন? আপনারা যদি ডাকসু জাকসু এই নির্বাচনগুলোর কথা মনে করেন, দেখেন বিএনপি একেবারে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ জানিয়ে আসছিল এবং একেবারে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তারা অভিযোগের মধ্যে ছিল। এমনকি ডাকসু নির্বাচনের পর তারা কিন্তু ভোট গণনা শেষের আগেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে ভোট গণনা শেষের আগেই শুধুমাত্র ছাত্রদল নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সরে দাঁড়ায় তাই নয়, তাদের যে শিক্ষক মন্ডলী বিএনপি পন্থী তারাও নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়। তারাও বলে যে তারা নির্বাচনে কোনো ভোট গণনা টননার মধ্যে নাই। এখন প্রশাসনের কোনো অংশ কি এই কাজটি করবেন কোনো একটি পক্ষের হয়ে এই আজকে সারাদিনে? তারা যদি মনে করেন যে ভোট গ্রহণের মধ্যে নিরপেক্ষতা নাই, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি অনেকগুলো পক্ষ তো দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকটি পক্ষ একেবারে ভোট কেন্দ্রের ভেতরে বা আঙিনার মধ্যে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় কোনো একটি পক্ষ কোনো এক দলের জন্য বিশেষ প্রভাব খাটাচ্ছে, এমন আওয়াজ তুলে যদি প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এসবের ভেতরেও একটা পক্ষ তাদের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ায় বা সেই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে জানান দিতে শুরু করে, তাহলে ডাকসু জাকসুর চেয়ে অনেক ঘোরতর পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশে 2018 নির্বাচনটা যদি মনে করেন, 2018 নির্বাচনে দুপুরের মধ্যে কিন্তু বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। বিএনপি দুপুর পর্যন্ত বলেছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ভালোভাবে হচ্ছে। বিকালের পর ভোট গ্রহণের ফলাফল আসতে শুরু করার পর তারা নির্বাচনের ফলাফল নিয়ে, নির্বাচন যেভাবে হয়েছে তা নিয়ে অভিযোগ শুরু করে এবং পরের দিন ফলাফলের পর তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। কাজেই 12 তারিখ পুরো দিন তো সহিংসতার ভয় আছে, ভোটাররা ভয় মুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে ভয় আছে, নারী ভোটাররা সকল বাধাহীন ভাবে ভোট দিতে যেতে পারবেন কিনা সে ভয় আছে, আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু ভোটারদেরকে কি ধরনের ভয় দেখানো হয়, ভয় ভীতি দেখে